তাহলে কি if you complete this module you will be able to understand what is steering system, classification of steering system, construction component and working principle of steering system, possible failure point, customer complaint and case study এগুলো আপনি জানতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টিয়ারিং সিস্টেমটা কি আসলে? স্টিয়ারিং সিস্টেম লিখতে না এগুলো লেখা দরকার নেই, না এগুলো কী করবে? আমরা তো পয়েন্ট আকারে লিখতেছি ওগুলো, টাইপ, ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে কি না টায়ার তো স্টিয়ারিং, সাসপেনশন, তারপর টায়ার। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন স্টিয়ারিং সিস্টেমটা কি বলছে যে স্টিয়ারিং সিস্টেম ইজ এ কম্পোনেন্টস অফ লিঙ্কেজ অ্যান্ড আদার্স পার্টস অ্যালাউস এ ড্রাইভার টু কন্ট্রোল দ্য ডিরেকশন অফ দ্য ভেহিকেল। মানে আপনি যখন গাড়ি চালাবেন যাতে স্টিয়ারিং গাড়ি কন্ট্রোল করতে পারে, মানে গাড়ি দিক পরিবর্তন করতে পারেন। তাহলে কীভাবে করবেন? স্টিয়ারিং হুইল থাকবে, কিছু লিঙ্কেজ, কিছু কম্পোনেন্ট থাকবে চাকাটাকে ঘোরানোর জন্য, তাহলে গাড়ি ঘুরবে। চাকা সোজা আছে, গাড়ি সোজা হবে। চাকা যদি এরকম হয় গাড়ি পাশে যাবে, তো এই যে বাঁকা সোজা করতে হবে চাকা। তাহলে এই যে যে আপনার আমি যে গাড়ি ঘুরাবো, কত ধরনের সিস্টেম আছে স্টিয়ারিং সিস্টেম? মেনলি দেয়ার আর টু টাইপস অফ স্টিয়ারিং সিস্টেম, মেকানিক্যাল স্টিয়ারিং সিস্টেম অ্যান্ড পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। এই যে there are two types of steering system, ঠিক আছে? লিখছেন there are two types of steering system. দুই হচ্ছে পাওয়ার, and there are three types of power steering system. পাওয়ার স্টিয়ারিং সিস্টেম আবার তিন প্রকার। পাওয়ার স্টিয়ারিং সিস্টেম একটা হচ্ছে হাইড্রোলিক পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম অ্যান্ড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। সাউন্ড কি ভালো আসে? একটা ফোন কিনলাম, ফোনটা চালানোর সময় পাই না। অফিসে আসলে কাজের চাপে বউ বাসায় গেলে আমার সামনে ফোন চাপা যাবে না। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন আগের যে 80, 40, 100 গাড়িগুলোতে ছিল, আগের মানে আগের গাড়িগুলোকে, জিপ গাড়িগুলোতে এই টাইপের স্টিয়ারিং সিস্টেম ছিল। ঠিক আছে, এই যে পিটম্যান আর্ম, ঠিক আছে, টাই রড, এটা লিখবো না আমরা, ঠিক আছে, এগুলো লিখবো। তারপরে এই যেটার নাম কি, স্টিয়ারিং বক্স, বক্স কোথায় দেখছেন, আইডল আর্ম, পিটম্যান আর্ম, এইগুলো অনেক আগে জিপ গাড়ি কিছু আছে ওগুলোতে ছিল আর কি। এগুলো অবসোলিউট টেকনোলজি, এগুলো লিখবো না, যেটা এখন কমন চলতেছে। এগুলো লিখে লাভ নেই, ঠিক আছে। লেখেন, আপনি লেখেন কম্পোনেন্ট অফ স্টিয়ারিং সিস্টেম লেখেন। এই যে এটা দেখেন, এটা লিখবো কম্পোনেন্ট অফ স্টিয়ারিং সিস্টেম। 1 নাম্বার লেখেন স্টিয়ারিং হুইল, স্টিয়ারিং হুইল। হ্যাঁ, দেখতে আছে, দাগ দেখা যায় আর কি। আচ্ছা, কম্পোনেন্ট স্টিয়ারিং হুইল লিখছেন। তারপরে লেখেন স্টিয়ারিং কলাম, স্টিয়ারিং কলাম লিখছেন। তারপর লেখেন ইনার শ্যাফট, ইনার শ্যাফট অথবা কি জয়েন্ট বলেন ওটাকে, ইউনিভার্সাল জয়েন্ট না, গিয়ার বক্সে স্টিয়ারিং এর মধ্যে একটা জয়েন্ট থাকে, ইয়ক স্টিয়ারিং ইয়ক,
ইয়ক ওয়াই ও কে ই বলতে সমস্যা নাই। ইয়ক আমি আসতেছি তো, আমি তো এখনো শুরু করিনি। এই যে এটা 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 নাম এটা এটা হ্যাঁ ইয়ক বা ইউনিভার্সাল জয়েন্ট বলছে না, এই যে এই পুরোটার নাম বলে স্ট্রিং ইয়ক, স্টিয়ারিং ইয়ক। রিলস বানায় দিই তো মাঝে মাঝে, দিলাম স্টিয়ারিং ইয়ক। আচ্ছা ইয়ক লিখছেন, এরপর স্টিয়ারিং বক্স লেখেন। হুম স্টিয়ারিং বক্স। আচ্ছা এরপর লেখেন হচ্ছে টাই রড, সরি টাই রড না, র্যাক এন্ড, র্যাক এন্ড, সরি র্যাক এন্ড, আর র্যাক এন্ড। তারপর হচ্ছে টাই রডেন, টাই টি আই ই টি আই ই এন্ড, র্যাক এন্ড না র্যাক এন্ড, কিন্তু বলে র্যাক এন্ড। হ্যাঁ কি বলে, স্ট্রিং নাকল তো আলাদা জিনিস। আচ্ছা টাইরোডেন লিখছেন, টাইরোডেন র্যাকেন টাইরোডেন। হ্যাঁ আচ্ছা এরপর লেখেন হচ্ছে টাইরড এন্ড। হ্যাঁ আচ্ছা এরপর লেখেন স্টিয়ারিং নাকল, KNO CLE নাকল। দেখতে হবে দাদা একটু, যাই হোক না বানান দেখে নেই, লাগে না লাগে না, তারপর লিখি আর কি। ইয়াস KNU CKLE। ঠিক আছে আচ্ছা দেখেন কি যে না আর কিছু নাই, আর কিছু নাই। শোন স্টিয়ারিং, এই স্টিয়ারিং পড়াটা সহজ, কিন্তু বাংলাদেশের 90% মেকানিক ভুলভাবে স্টিয়ারিং বক্স খুলে, স্টিয়ারিং বক্সে খুলে ভুল প্রসেসে খুলে, যে প্রবলেম তো হয় না, যেদিন হবে সেদিন ওই লোড নিতে পারবেন না। ধরেন যে হয় না, এমন একজনের গাড়ির প্রবলেম হয়েছে, আপনার চাকরিও নাই, আপনার জীবনও অর্ধেক হয়ে গেছে। কি বুঝেন নাই? তো ব্যাপারটা হলো যে আচ্ছা দেখেন কাজ করে কীভাবে, দেখেন সহজ কথা, দেখেন তো সহজ জিনিস না এটা। এই স্টিয়ারিং ধরছি ঘোরাচ্ছি, এই যে এটা স্টিয়ারিং হুইল কলাম, ঠিক আছে। এই যেটা হলো ইনার শ্যাফট বা ইয়ক, এবং ইয়কের মধ্যে ইউনিভার্সাল জয়েন্ট আছে, দেখেন ইউনিভার্সাল জয়েন্ট। এবং এই ইউনিভার্সাল জয়েন্ট কোথায় লাগছে গিয়ে, স্টিয়ারিং বক্সের কি বলে এটাকে, কলামের মধ্যে। এবং এটা এখানে র্যাক আছে অ্যান্ড পিনিয়ন আছে। তো যখন এটা এইভাবে ঘুরে, এটা ঘুরে তখন এটা এইভাবে খেলবে না। হ্যাঁ এটা এই যে স্টিয়ারিং বক্স না দেখাইতে হবে। আচ্ছা ডায়াগনোসিস টুল সরাইতে হবে, একটু দাঁড়াও, এটা না এটা না, যেটা ইয়াস দেখেন দেখুন, দেখেন কি রে ভাই পানি খাবা, দেখেন এটা দেখেন এই পাশে ঘুরালে, দেখেন এভাবে ঘুরালে, এই দেখেন এই দেখেন দেখা যায়, এটা যখন ঘুরে, যখন আপনি এই পাশে ঘুরাচ্ছেন, তার মানে
স্টিয়ারিং নাকলটা এমনভাবে ডিজাইন করে এভাবে টেনে ধরে আর এটা ধাক্কা মারে তো চাকাটা এমন হয়, গাড়ি এদিকে যায়, যখন এদিকে ঘুরে এদিকে তখন এইরকম হয়। বুঝে গেছে? আবিদ, ওয়াহিদ আর হচ্ছে তানভীর, ঠিক আছে? এই দেখেন স্টিয়ারিং বক্স বলে এটাকে। আর হচ্ছে এটা এটা থাকে গাড়ির একদম নিচে, নিচে একটা বার আছে আর কি, হ্যাঁ বাইরের উপরে বসানো থাকে, ঠিক আছে? স্টিয়ারিং বক্স ওটা হলো, এটা হলো ক্রস বার, ক্রস বার বলে এটাকে, বার, ক্রস বার, ঠিক আছে? আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবস শুধু স্টিয়ারিং নাকলের সাথে, আর স্টিয়ারিং নাকলের মধ্যে হবস থাকে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটার নাম স্টিয়ারিং বক্স, এটা কলাম, এই লম্বাটা কলাম, আর ইনার শেপটা এখানে এই কলাম। আচ্ছা স্টিয়ারিং বক্স কলাম দেখাবো একটু পর। আর এইটার নাম হচ্ছে, এই যে এটার নাম হচ্ছে র্যাক এন্ডস, হ্যাঁ র্যাকের এন্ডস। আর দেখেন এটা র্যাক এন্ডের সাথে কি টাই রডের লাগানো, হ্যাঁ টাই রড, এটা বল জয়েন্ট, কি বুঝে গেছে কীভাবে কাজ করে এটা আগে দেখেন। তাহলে মেকানিক্যাল স্টিয়ারিং সিস্টেম কি আমরা কি বুঝলাম যে এটা এটা কিন্তু ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের পার্ট। বক্সটা তো মেকানিক্যাল, বাট এটা এটা মেকানিক্যালেই, ঠিক আছে? রাইট, আচ্ছা এটা এটা আমি দেখাচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা স্টিয়ারিং এভাবে ঘুরাবো, তখন এটা এটাই এটা ডানে বামে মুভ করবে, তখন কি হবে গাড়ি ডানে বামে ঘুরবে, এটা স্টিয়ারিংয়ের বেসিক, এটা হলো মেকানিক্যাল স্টিয়ারিং, ঠিক আছে? আচ্ছা কি প্রবলেম হয়, এটা সবগুলো স্টিয়ারিং শেষ করে একবারে মেকানিক্যাল স্টিয়ারিং কি বুঝে গেছে? আচ্ছা এরপর পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং লেখেন, লেখেন কম্পোনেন্ট অফ হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং। আপনি লিখতে ভালো হতো না লিখলে, আচ্ছা লেখা দরকার নেই, পরে নেক্সট ক্লাস থেকে লিখি নাকি। হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম, এই যে হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। এক নাম্বার দেখেন মেকানিক্যাল পাওয়ার স্টিয়ারিংটা থেকেই কিন্তু হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিংটা ডেভেলপ করে, রাইট? তাই কি না? যা যা লিখছেন সব কিছুই থাকবে মেকানিক্যাল পাওয়ার স্টিয়ারিং সিস্টেমে, যা যা লিখবেন হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমে সব কিছুই আছে, জাস্ট কিছু এডিশনাল কম্পোনেন্ট হাইড্রোলিক কম্পোনেন্ট অ্যাড করা হয়েছে। এক লেখেন পাওয়ার স্টিয়ারিং পাম্প, পাম্প এই একটু দাও তো ভাই, এটা পিছনে পিছনে এদিকে এঁকে দাও, এই তালুকদার। This is the power steering pump operated by engine by belts, মানে ইঞ্জিনের মাধ্যমে বেল্ট দিয়ে এটা ঘোরে, এটার নাম হলো পাম্প, কি পাওয়ার স্টিয়ারিং পাম্প, ঠিক আছে? এইখান থেকে নিয়ে কি করে এই কম্প্রেস করে পাম্পিং করে, কম্প্রেস না পাম্পিং করে সে সিস্টেমে দিয়ে দেয়। এক পাওয়ার স্টিয়ারিং পাম্প, পাওয়ার স্টিয়ারিং পাম্পকে অপারেট করে কে? আচ্ছা আজকে ইয়াহিয়া আসে না কিন্তু, ইয়াহিয়া আসে না, হ্যাঁ ওর মায়ের দেওয়া দরকার, ও এটা বলো বলার পর বলো তো কি স্যার কি যেন বললেন, মানে মাথা এত দুর্বল হয়েছিলেন। চিন্তা করছি পলিসি চেঞ্জ করতে হবে, ডিপ্লোমা ইন মেকানিক্যাল স্টুডেন্ট অ্যাডভান্সে নেব না, এবার মনে হয় দু একজন ভর্তি হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা করছে ওদেরকে অ্যাডভান্সে অ্যাডমিশন নেওয়া যাবে। কেউ আছেন নাকি এখানে? হ্যাঁ তুমি তো অর্ধেক পড়ছো আর কি।
তুমি তো কোর্স করছো না অটোমোবাইলে, এই জন্য তো অ্যাডমিশন। ঠিক আছে, আমি বলছি যে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে আসছে। টেকনিক্যাল পার্সন মিনিমাম 3 বছর কাজ করতে হবে ওয়ার্কশপে। যেমন ও চতুর্থ না পঞ্চম সেমিস্টার পর্যন্ত পড়ছে। হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের মধ্যে কি কি আছে? প্রেশার টিউব 2 নাম্বার লেখে, অথবা সাকশন অ্যান্ড ডিসচার্জ পাইপ। লিখছেন? ডিসচার্জ পাইপ। 4 নাম্বার লেখেন, 3 নাম্বার না, রোটারি কন্ট্রোল ভালভ। ভালভ লিখছেন? আচ্ছা, টাইম হলে আমাকে একটু নক দিন, মানে 9টা বাজলে আর কি। আচ্ছা 20 মিনিট। রোটারি কন্ট্রোল ভালভ, তাই না? এরপর লেখেন হাইড্রোলিক পিস্টন। দেখেন লেখার আগে একটা জিনিস লক্ষ্য করেন, দাঁড়ান। আচ্ছা লেখেন 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 হাইড্রোলিক পিস্টন। হাইড্রোলিক পিস্টন। লিখছেন? আচ্ছা, এইগুলোই দেখেন। হাইড্রোলিক পিস্টনটা কি? হাইড্রোলিক স্টিয়ারিং এর ইয়েটা নেই। আমাদের অফিসে হারুন ভাই জয়েন করতেছে ইনশাল্লাহ। ফ্রি বসে বসে টাকা দেবো দরকার আছে, কিন্তু এই লোককে আটকে রাখতে হবে আমার, মানে এই লোককে আটকাইতে হবে। মাথায় লাগবে, মাথায়। এই দুষ্ট হয়ে যাবে। দেখেন দুটোর চেহারা 2 রকম না, মেকানিক্যাল আর হাইড্রোলিকের। দেখেন মেকানিক্যাল স্টিয়ারিং সিস্টেম এবং হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেমের মধ্যে আসলে মানে কেন হাইড্রোলিককে নিয়ে আসলো, মেকানিক্যাল কেন নাই, মানে মেকানিক্যাল থেকে হাইড্রোলিককে কেন ডেভেলপ করা হলো, ঠিক আছে? এটাকে বুঝতে হবে। অবজেক্ট, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ টু ইনোভেটেড অর ইন্টিগ্রেট দিস সিস্টেম ইন দ্য ভেহিকেল। কি শক্ত, রাইট, মানে স্টিয়ারিং শক্ত, মানে যত বেশি স্টিয়ারিং হার্ড হবে তত বেশি ড্রাইভার ক্লান্ত হবে, আর যত ড্রাইভার ক্লান্ত হবে তত সার্কিট দুর্বল হবে। সার্কিট দুর্বল হলে গাড়ি দুর্ঘটনা করতে পারে। এই জন্য কি করছে? কি মিল আছে? কি মিল আছে? হ্যাঁ আরে ভাই, আমি বলছি মিল আছে, দ্যাট মিনস 100% মিল আছে কিনা। ইনশাল্লাহ ছাত্র না পাত্র বুঝতেছি না। কয় স্যার আপনি আর যেমন স্যার যেমন একটু অমিল আছে সেরকম একটু অমিল আছে। এটা আসলে দুইটু ইনোসেন্ট বয় তো, ইনোসেন্ট শেষ কিন্তু খুব ডেঞ্জারাস। হ্যাঁ গভীর কাজ করে তারা আর কি। গাড়ির পিছনে কথা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন দেখেন দুইটা ডিফারেন্ট। এটার মধ্যে হাইড্রোলিক লাইন আছে, এটার মধ্যে হাইড্রোলিক লাইন নেই, তাই না? এখানে হাইড্রোলিক লাইন কী করছে দেখেন, এটা আসলে ডেভেলপমেন্ট করছে কিনা এটা আগে বুঝতে হবে। যে যদি আপনার স্টিয়ারিং স্মুথ হয় তাহলে ড্রাইভিং করতে সুবিধা হবে, এই জন্য ডেভেলপ করা। তাহলে এই যে আমি তো ম্যানুয়াল স্টিয়ারিং মেকানিক্যাল কায়িক পরিশ্রম দিয়ে এটা ঘুরাই, গাড়ি যখন রাস্তায় চলে তখন কিন্তু ফ্রি হয়ে যায়, তাই না? বাট একটু স্লো হলে গাড়ি কিন্তু স্টিয়ারিং হার্ড হয়ে যায়, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে যে এটা যে করছে কীভাবে করছে এই ডেভেলপমেন্টটা, যে পাওয়ার স্টিয়ারিং পাম্প লাগাইছে, পাম্প কম্প্রেস করে এই যে এই লাইনের মধ্যে দেয়, এইখানে ঢুকবে 2টা লাইন, ঢুকে এদিক দিয়ে কোথায় যাবে, এই যে পিস্টনটা দেখতে পাচ্ছেন না, এটা এখানে এই যে মাঝখানে আছে, এই 2টা লাইনের এই একটা 2টার মাঝখানে এটা আছে, বুঝতে পারছেন? এখন দেখেন যখন ইঞ্জিন স্টার্ট করে তখন কী করে হাইড্রোলিক পাওয়ার এক্সিস্ট করে, যেমন পাম্পিং করতেছে। তো পাম্পিং যদি করে দেখেন যখন স্টিয়ারিং ঘুরাবে
এই যে রোটারি কন্ট্রোল ভালভের কাজ হচ্ছে ফ্লুইডের ডিরেকশনটাকে চেঞ্জ করে দেয়, ঠিক আছে? তোমাদের ডানে ঘোরাচ্ছি, দেখেন আমি যদি কি করি ডানে ঘুরাইতে চাই, মানে গাড়ি ডানে ঘুরে, তাহলে এইভাবে ঘুরাইতে হবে না? যদি ঘুরাই তাহলে এটা কি হবে, এটা এদিকে সরে আসবে, স্টিয়ারিং র্যাকটা সরে আসবে। দেখেন ডানে কীভাবে আসবে, দেখেন যখন আমি ডানে ঘুরাবো তখন এই যে ফ্লুইডের লাইন, ফ্লুইড প্রেশার এই দিক দিয়ে এই যে এখানে কি এই পিস্টনকে চাপ দিয়ে ধরে থাকে, মানে ওই চাপের কারণে কিন্তু অটোমেটিক স্টিয়ারিং ঘুরবে না, জাস্ট ফ্লুইডের চাপ দিয়ে ধরে আছে। যেমনটা ব্রেক প্যাডেলের মাস্টার ব্রেক বুস্টারের মধ্যে কি হয়, ব্রেক বুস্টার, হ্যাঁ ভ্যাকুয়াম কি টান দিয়ে ধরে থাকে, জাস্ট আমরা প্রেস করি স্মুথ হয়ে যায়, ঠিক তেমন এটা চাপ দিয়ে ধরে থাকে, একদিকে চাপ দেয়। যখনই স্টিয়ারিং ঘোরানো শুরু করবেন তো ইজিলি আপনি ঘুরাইতে পারছেন। এবার বামে ঘোরাবেন, বামে যখন ঘোরাবেন তখন এদিক, আচ্ছা যখন এদিকে কি হবে, এদিক যাবে তখন এদিক দিয়ে বের হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? যখন এদিক দিয়ে ঢুকবে তখন এদিক দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? আবার যখন আপনি বামে ঘোরাবেন তখন এটা এদিকে ঘুরে নিয়ে যেতে হবে না, বিপরীতে। তখন তখন কী হবে, তখন ফ্লুইড এই দিক দিয়ে ঢুকে এটার মধ্যে প্রেশার করবে। যখন এটার মধ্যে প্রেশার করবে আপনি তো ঘোরাচ্ছেন এই পাশে ঘোরাচ্ছেন, তখন এটা এদিক দিয়ে মুভ করলে চাকাটা এমন আছে এমন হবে। এখন ধরেন যে এটা চাকার এখানে যদি একটা আংটা লাগায়, এখানে লাগাই টানি, তাহলে চাকাটা এমন হবে না? কি বুঝতে পারছেন? ধরেন যে দুটো চাকার এই যে হুইল হাফসের ঘোরা, এখানে একটা এটা লাগাইলাম, এটা সোজা আছে, যদি এটা টানে তাহলে এটা এমন হবে না, এই মাথাটা টেনে আসবে না? কি বুঝে গেছে ব্যাপারগুলো সহজ কি না? তুমি কি বুঝছো? মানে তোমার মাথা অন্য জায়গায়। আচ্ছা এখানেই আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আরেকবার দেখেন, পাওয়ার স্টিয়ারিং পাম্পের কাজ কি, ফ্লুইড প্রেশার ক্রিয়েট করে, চাপ দিয়ে কি করে এটা সিস্টেমের মধ্যে দেয় ফ্লুইড লাইনের মাধ্যমে। রোটারি কন্ট্রোল ভালভের কাজ কি, ডিরেকশন চেঞ্জ করে। আর হচ্ছে এই যে ফ্লুইড লাইন যদি একটা কখনো এটি দিয়ে ঢুকে, এদিকে ঢুকে কখনো বের হয়, কখনো ঢুকে কখনো বের হয়, কখনো ঢুকে কখনো বের হয়। যখন যখন স্টিয়ারিং ডানে ঘুরাবেন তখন কি হবে, ফ্লুইড প্রেশার এই দিক দিয়ে ঢুকে এই পিস্টনটা আছে না, পিস্টনে ধাক্কা দেবে। হ্যাঁ, এই যে পিস্টনটাকে এই ফ্লুইড এদিক দিয়ে ঢুকে ধাক্কা, ভিডিও অ্যানিমেশন দেখলে আরো এরপর পেজে ভিডিও অ্যানিমেশন আছে, ধাক্কা দিলে চাকাটা এদিকে ঘুরে যাবে, এই সোজা আছে এদিকে ঘুরে যাবে, ঠিক আছে? যখন আপনি বামে ঘুরাবেন তখন, আচ্ছা যখন এদিকে ঢুকবে তখন এখানকার ফ্লুইডগুলো কী হবে, এদিক দিয়ে বের হয়ে যাবে, কারণ এটা তো এদিকে চাপতেছে, তাই না? আবার যখন কী হবে, এই যে যখন আপনি বামে ঘুরাবেন তখন এদিক দিয়ে ফ্লুইড প্রেশার ঢুকে এদিকে ধাক্কা দেবে, আর এদিকগুলো এদিক দিয়ে বের হয়ে যাবে। রাইট, পিস্টনকে, কারণ কি, মানে এটা মুভ করাতে গেলে এটা ধাক্কা দিতে হবে, ফ্লুইডের ধাক্কা, পিস্টন মাস্টার সিলিন্ডার, আমার সাথে মাস্টার সিলিন্ডারের পিস্টন যদি সিল যদি খারাপ থাকে তাহলে কি আপনি ফ্লুইড প্রেশার ক্রিয়েট করতে পারবেন? ফ্লুইড আসতেছি ভিডিওতে দেখি, ঠিক আছে? ভিডিওতে, হ্যাঁ শিওর কে, হ্যাঁ আচ্ছা, যখন পাম্প অলওয়েজ পাম্পিং তখন এই রোটারি কন্ট্রোল ভালভ রিলিজ ভালভ আছে এটার ভিতরেই, মানে রোটারি কন্ট্রোল পাম্পের ভিতরেই রিলিজ করে দেয় আর কি, পাম্পিং করে আবার এই যে রিলিজ করে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই ভিডিওটা দেখেন। With the exception of the newest vehicle designs that use electric power steering, most power-assisted steering systems use a hydraulic pump and valves. The pump is turned continuously when the engine is generating high pressures in the power steering fluid. When the steering wheel is turned, a valve in the steering rack and pinion assembly directs the high-pressure fluid into one of the chambers inside the rack and pinion assembly. This pressurized fluid helps to push the steering rack in the direction the driver is turning.
Over time, contaminants enter the power steering system and collect in the power steering fluid. These contaminants can cause wear on the rotary vane pumps. A screen is often found in the power steering reservoir to collect contaminants. If the amount of contaminants in the power steering fluid is excessive, the screen can become plugged and limit the flow of fluid to the hydraulic pump. When this occurs, the pump is not able to sufficiently pressurize the fluid and steering assist will be limited. A leaking front seal is a common failure of the power steering pump. Many times, leaks go undetected, and when fluid levels are low, damage may occur to the pump. Power steering fluid Lalta high should be pressure. replaced periodically to ensure long life of the seals inside the power steering system. বুঝে গেছে? হ্যাঁ, ভিডিওটা কি বুঝছেন সবাই ভিডিওটা? With the exception of the newest vehicle design, এই যে এটা পিস্টন, ঠিক আছে? এই পিছে একটা লাইন আছে, এদিকে ধাক্কা দেয়, আর এই পাশে একটা আছে, এই পাশে ধাক্কা দেয়। কখন? যখন আপনি স্টিয়ারিং ঘোরাবেন, lines that use এই electric দেখেন, power steering, most power-assisted steering systems এই যে use a hydraulic pump and valve. স্টিয়ারিং কি করছি? ডানে কাটছি, তখন এই দিক দিয়ে ফ্লুইড প্রেশার এই পিস্টনকে ধাক্কা দিয়ে দেখেন এটা এইদিকে, এই দেখেন পিস্টন কোথায় চলে আসছে, আর এই নাকলের মধ্যে এটা টেনে নিছে, চাকা ঘুরে গেছে। আচ্ছা, The exception of the newest vehicle designs that use electric power steering, most power-assisted steering systems use a hydraulic pump and valves. The pump is turned continuously when the engine is turning, generating high pressures in the power steering fluid. When the steering wheel is turned, a valve in the steering rack and pinion assembly directs the high-pressure fluid into one of the chambers inside the rack and pinion assembly. This এইবার pressurized ঠিক আছে, fluid helps to এর push বামে the ঘুরলো। steering rack in the direction the driver is turning. Over time, contaminants enter the power steering system and collect in the power. এটা ওই যেগুলো বলছে এগুলো আমি বলবো না, ঠিক আছে? মানে পরে যে পাম্পের ব্যাপার বলছে যে পাম্প ম্যাক্সিমাম টাইম পাম্প খারাপ হয়, আর যদি ফ্লুইড যদি দীর্ঘদিন চেঞ্জ না করেন পাম্প নষ্ট হয়ে যাবে, সেটার কথা বলছে। কি আমার কথা কি বুঝে গেছে? হাইড্রোলিক কি বুঝছেন সবাই? এখন কিন্তু না বুঝে যদি বলেন বুঝছি, তাহলে কিন্তু দুর্ভাগ্য আমার। যদি না বুঝে বলেন যে বুঝছি, তাহলে দুর্ভাগ্য কিন্তু আমার, কারণ দিন শেষে বিপদে আমি পড়বো। আপনি পারেন না পারলেন চাকরি হবে না, সেটা আপনার ব্যাপার, কিন্তু ব্যাড রেপুটেশন কামাইতে হবে আমার। এই জন্য না বুঝে কেউ হ্যাঁ করি না, তবে আশা করি বুঝতে পারছেন এটা। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই নাকল স্ট্রিং নাকল। ইয়েস, অনেক সময় স্টিয়ারিং বক্স পাম্প লাগানোর পরে ফ্রি হয় না, এটা রিজনটা কি? আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? পার্টস যদি নন জেনুইন হয়, আপনি প্রবলেম সলভ করতে পারবেন। জেনুইন পার্টস লাগানোর পরেও স্যার 100% রিকন্ডিশন লাগানোর পরে এরকম হয় স্যার। হ্যাঁ, যদি সংক্ষেপে একটু বলতেন। আচ্ছা, এটা আগে শেষ করি, তারপর পসিবল ফেল পয়েন্টে বলবো আর কি, ঠিক আছে? মানে পসিবল ফেল পয়েন্ট এবং কাস্টমার কমপ্লেন পরে পড়বো আর কি, নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। লেখেন ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম, ইপিএস বা ইএমপিএস বলে নাকি, ইপিবি, ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। ল্যাঙ্গুয়েজ এটা সেল যারা করে তাদের জন্য কথা, যে কমফোর্ট স্যার আপনার এটা খুব কমফোর্ট গাড়ি, কারণ ইপিএস গাড়ি সেল করার জন্য এরা বলে, টেকনিক্যাল কনসার্ন না আর কি। আপনার কি মনে হয়? এখন যে গতকাল থেকে পড়াইছিলেন যে সেন্সর আমি বলছি এই স্টিয়ারিং অ্যাঙ্গেল মানে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম ডেভেলপ যে করছে, কি রিজন হইতে পারে? এক এক করে ধরি। কেন ভাই, কেন মোটর? আগে তো হাইড্রোলিক মোটর ছিল, এখন কেন ইলেকট্রিক মোটর? মানে আমি বেনিফিট কি পাবো? দাঁড়াও, ডিপিআই
হ্যাঁ বিদ্যুৎ বিদ্যুৎ ইউজ করে মানে প্রথমত হাইড্রোলিক মানে বাতাস ইউজ করে যেটা করছে এটা এখন বিদ্যুতের মাধ্যমে মোটরের মাধ্যমে সুবিধা কি তাদের? আরেকটু ফাস্ট না নেই নাম কি আবু বকর বলো দাঁড়াও ইঞ্জিন কাপ পাওয়া যায় স্যার আবু বকর হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস টেকনোলজি, অর্থাৎ হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম থেকে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম কেন আসলে ডেভেলপ করছে? হাইড্রোলিক যে মেকানিক্যাল হাইড্রোলিকে শক্তি একটু বেশি লাগে, আর ইলেকট্রিকের অল্প শক্তিতে অনেক বেশি পরিমাণে ঘোরানো যায়। অ্যান্সারটা নিতে পারি না। স্যার এখানে আরেকটা জিনিস হচ্ছে পাওয়ার স্টিয়ারিং মালফাংশন ইন্ডিকেটরটা অ্যাডভান্টেজ কি? ইঞ্জিনের যে চাপটা পড়ে আচ্ছা আপনি বলবেন? আপনি স্যার? আমি বলি আমার ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিলগুলো তো পাপ হবে আপনারা আমার। বেসিক্যালি আমরা যেহেতু ফিউচারিস্টিক মানে ফিউচারের দিকে যাচ্ছি, মোর ফিউচারিস্টিক করার জন্য এটা তো ওয়ান কাইন্ড অফ যে বললাম সেলস পাম্পের জন্য যে শক্তিটা ইঞ্জিন থেকে বের হয় এই শক্তিটাকে অপচয় না হওয়ার জন্য ওই জন্য একটা হাততালি হবে। যার তার ফলে কি হবে? হারুন ভাই ও বলছে যে পাম্প ইউজ করলে পাম্পে একটা শক্তি লাগে, তারপরে আমি অ্যাডভান্টেজ অ্যাজ ইউজার কি অ্যাডভান্টেজ পাবো? ফুয়েল কনজাম্পশন কমবে। ক্লিয়ার? ইঞ্জিনের উপর যত চাপ কমবে। লোড কমাইতে পারবেন তত ইঞ্জিনের উপর লোড ফুয়েল কনজাম্পশন। না আপনি তো এক্সপিরিয়েন্স পারসন, ঠিক আছে? আচ্ছা তাহলে বুঝে গেছে। মানে একটা জিনিস কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই ইঞ্জিনের এই ডেভেলপমেন্টটা কেন আসে, অথবা স্টিয়ারিং এই ডেভেলপমেন্টে, এক কথায় বলবেন যে ফুয়েল কনজাম্পশন কমানোর জন্য। কেন? একদম ফাইনাল রিজন স্যার। ফাইনাল ইফআই কেন আসছে ভাই? ফুল কন্ডিশন কমানো যায় তারপরে ইমিশন কন্ট্রোল সিস্টেমগুলো কেন ডেভেলপ করছে? পরিবেশ দূষণ মানে ফুয়েল কনজাম্পশন কমানোর জন্য। হ্যাঁ পরিবেশ দূষণ রোধ, পরিবেশ দূষণ ইমিশন মানে হলো যেমন ক্যাটালিটিক কনভার্টার ডিপিএফ, এগুলো হলো ইমিশন কন্ট্রোলের পার্ট, মানে পরিবেশ দূষণ রোধ করছেন না? 9টা বাজে? আচ্ছা কম্পোনেন্টগুলো লিখি। আচ্ছা আর 5-7 মিনিট, 10টা মিনিট একটু শেষ করে এটা একটু খালি ওয়ার্কিং প্রিন্সিপালটা পড়বে, বেশি সময় লাগবে। দেখেন এটা হলো একটা বাড়ান চেঞ্জ করে দেয়। হতে পারে, হয়তো মিস্টেক হতে পারে। অ্যাঙ্গেল যেটা আছে অ্যাঞ্জেল আছে ওটা। মানে হচ্ছে এলটা আগে হবে আর কি। স্যার এটা 10 মিনিট লাগবে, এটা শেষ করে তারপরে আচ্ছা কোনো সমস্যা নেই। পরে তাহলে বোঝানো পারবে। স্ট্রিং অ্যাঞ্জেল সেন্সর, এটা তো বহু বছর থেকে পড়াচ্ছি ভুলভাবে। তাহলে না লেখার সময় তো বাংলায় কি অ্যাঞ্জেল লিখছেন নাকি? আমিও লিখতে যাব। আচ্ছা এটা টাইপিং মিস্টেক, মেবি ইট ওয়াজ টাইপিং মিস্টেক। আচ্ছা তাহলে এটা কিভাবে কাজ করে? এটা মোটর দিয়ে কাজ করে। তাহলে মোটর কখন ঘুরাইতে হবে? আমি যখন স্টিয়ারিং ঘুরাবো মোটরটাকে অ্যাসিস্ট করে দেবে, মোটরটা অ্যাসিস্ট করে দেবে। দেখেন এরকম হবে। দেখেন স্ট্রিং অ্যাঙ্গেল সেন্সর এটা কোথায় থাকে? এটা এই কলামের মধ্যেও থাকে, অথবা এই যে যে এটা নিচেও থাকে। হ্যাঁ এখানেও থাকে আর কি। তো ব্যাপারটা হলো যে যখন আপনি স্ট্রিং অ্যাঙ্গেল সেন্সরের কাজ হচ্ছে স্ট্রিং অ্যাঙ্গেলটা কত ডিগ্রিতে আপনি ঘুরাইছেন এটা ইস্যুকে সিগন্যাল দেয়। 1 2 নম্বর হচ্ছে টর্ক সেন্সর, হাউ ফাস্ট ইউ কত শক্তি দেয় টার্ন দ্য স্টিয়ারিং হুইল, মানে হচ্ছে আপনি কত স্পিডে ঘুরাইছেন, মানে যত শক্তি দেবেন তত স্পিড বাড়বে। তো টর্ক সেন্সর যে কত টর্কে আপনি কি করছেন স্টিয়ারিং ঘুরাইছেন, এটা ইস্যুকে সিগন্যাল দেবে। এরপর হুইল স্পিড সেন্সর, হুইল স্পিড সেন্সর ধরেন যে কত স্পিডে গাড়ি আছে, এই সেন্সরটা আচ্ছা এটা এখানেই থাকে আর কি, ওখানেই থাকে, ঠিক আছে? তো ধরেন যে মধুবাগের যে রাস্তাটা আছে, ধরেন যে আপনি কি 40 কিলোমিটার স্পিডে গিয়ে এখানে টার্নিং নিতে পারবেন? মারিয়ে দেবেন না? আচ্ছা তার মানে যখন আপনি গাড়ি চালাবেন তখন স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর, টর্ক সেন্সর, হুইল স্পিড সেন্সর
এই তিনটা সেন্সর থেকে কার কাছে ডেটা যাবে? ইসিউর কাছে ডেটা যাবে। কোথায়? কলামটা দেন। হ্যাঁ, স্যার টর্চ সেন্সরের লোকেশন কই স্যার? হ্যাঁ টর্চ সেন্সর আসতেছি, মাথায় লাগে না যাতে। দেখেন এটা কিন্তু কলাম, হ্যাঁ এটা কিন্তু কলাম, স্ট্রিং কলাম অ্যাসেম্বলি, হ্যাঁ কলাম। দেখেন সেন্সর কই থাকে? এই যে সেন্সর, এটা হচ্ছে স্ট্রিং অ্যাঙ্গেল সেন্সর মেবি, হ্যাঁ দাঁড়ান, এটা কি টর্ক সেন্সর? টর্চ সেন্সর উপরে থাকে স্যার। সরি, এমজি গাড়িতে এটার মধ্যে থাকে আর কি, এই জায়গায়। এটা টয়টা গাড়ি তো। দাঁড়ান মামুরের দিকেই। টর্চ সেন্সর না? টর্ক সেন্সর, ঠিক আছে। এটার কাজ কি স্যার? আচ্ছা, টর্ক সেন্সরের কাজ হচ্ছে আপনি কত অ্যাঙ্গেলে, সেন্সর আর টর্চ সেন্সর কি? হ্যাঁ? ওভারহেড সেন্সর যে কাজ কি সেন্সর? ওভারহেড সেন্সর ট্রাকশন মোটরে যে না লোড সেন্সর, না লোড সেন্সর। ওভারহেড সেন্সর না দেখো কি সেন্সর? কালকে আমরা পড়লাম না ওই ইপি ইএসপি মধ্যে পড়লাম না ওভারহেড সেন্সর না কি সেন্সর দেন একটা স্যার? জি সেন্সর। ব্রেক বুস্টার প্রেসার সেন্সর ছিল, স্ট্রিং অ্যাঙ্গেল সেন্সর ছিল, এটা ছিল না। এখানে আরেকটা সেন্সর ছিল কতটুকু ঘুরছে সেটার উপর নোট করে। ওটা তাহলে স্ট্রিং অ্যাঙ্গেল সেন্সর নাকি জি সেন্সর, যার স্কুপি, ওটা তো অন্য জিনিস, ওটা তো অন্য জিনিস। এটা কত টর্কে ঘুরাইছি সেটা ডিটেক্ট করবে, ইস্যুকে জানাবে। এখন দেখেন বলি, এই যে ডেটা থেকে নিয়ে যে মোটরটা আছে না, মোটরকে আমি যখন ঘুরাবো কতটুকু ঘুরেছি একদম, এটা তো ইনস্ট্যান্ট, এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, কতটুকু ঘুরেছি এটা জাস্ট ইস্যুকে সিগন্যাল দেবে। এই যে ইস্যু সিগন্যাল দেবে, ইস্যুতে 12 ভোল্ট, ব্যাটারি থেকে 12 ভোল্ট এখানে আসে। এবং এই দেখেন এটা মোটরে গেছে লাইন, তো যখন এই সিগন্যাল এখান থেকে কমান্ড দেয় তখন আউটপুট হয়ে যায়, আউটপুট হয়ে কোথায় যায়? মোটরে যায়। স্টিলের জন্য এটাই ইস্যু। হ্যাঁ স্টিয়ারিং ইস্যু, এটা ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং ইস্যু, অ্যাঙ্গেল সেন্সর আর টর্চ সেন্সর হুইল স্পিড সেন্সর এই যে সেন্সর থেকে ডাটা ইস্যুতে যায়, ডাটা ইস্যু নিয়ে মোটরে দেয়। মোটরকে দেয়। কি ডাটা নেয়? স্পিড সেন্সর থেকে ডাটা নেয় স্পিড। চাকার স্পিড কত, গাড়ি কত স্পিডে আছে, কেন নয় লজিক বলি, শেষ করি। আপনি ধরেন যে স্টিয়ারিং ঘুরাচ্ছেন 30 ডিগ্রি, ও তো 30 ডিগ্রি ঘুরাইতে যতটুকু চাকা ঘুরাইতে হবে ততটুকু রেসপন্স করবে, ঠিক আছে। যদি কম করে তাহলে কি হবে? যদি কম করে তাহলে আন্ডার স্টিয়ার হবে, মানে স্টিয়ারিং হার্ড লাগবে, চাকা পর্যাপ্ত ঘুরবে না, মানে আন্ডার স্টিয়ার প্রপারলি হয় না। আর যদি বেশি ঘোরে তাহলে ওভার স্টিয়ার হবে। ওভার স্টিয়ার মানে হচ্ছে যতটুকু ঘুরাইছেন আর বেশি ঘুরে গেছে, এরকম করে তো সমস্যা। সেন্সর থেকে হুইল স্পিড সেন্সর, টর্ক সেন্সর মানে কতটুকু ঘুরাইতে হবে এটাকে, সেটা একটা স্ট্রিং অ্যাঙ্গেল সেন্সর থেকে, বাট কত দ্রুত রেসপন্স করতে হবে এইটার জন্য স্ট্রিং অ্যাঙ্গেল সেন্সর এবং হুইল স্পিড সেন্সর থেকে ডেটা নেয়। ধরেন যে আমি জোরে ঘুরাইছি, তো মোটরকে জোরে রেসপন্স করতে হবে না, ফাস্ট রেসপন্স করতে হবে না। অথবা ধরেন যে আপনি 30 কিলোমিটার স্পিডে গাড়ি ঘুরাচ্ছেন, তখন যে রেসপন্স করবে, যদি 60 কিলোমিটার স্পিডে ঘুরান বেশি রেসপন্স করতে হবে না। তো হাত করে দেয় তো স্ট্যান্ড। কি আমার কথা কি বুঝছেন? এই জন্য এই সেন্সর থেকে ডেটা নিয়ে এটাকে অপারেট করে। মোটর ব্যাটারির মাধ্যমে 12 ভোল্ট দিচ্ছে, ইসিউতে সিগন্যাল যাবে এই যে সেন্সরগুলো থেকে। সিঙ্গেল মোটরে যায় স্যার। হ্যাঁ মোটর থেকে হ্যাঁ কি বলেন? বলেন আরেকবার বলেন। ইসিউ থেকে সিগন্যালগুলো মোটরে যায়। সিগন্যাল যায় না বলতে ভোল্টেজ 12 ভোল্ট অপারেটিং ভোল্টেজ সিগন্যাল যায়। কি বুঝতে পারছেন? আচ্ছা, স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর মানে কতটুকু স্টিয়ারিং ঘুরাইছি সেটা একটা ডেটা দেবে ইসিউকে, স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর। টর্ক সেন্সর আপনি কত টর্কে ঘুরাইছেন, কত জোরে ঘুরাইছেন, এটা যাবে ইসিউতে। আর হচ্ছে চাকা কত স্পিডে যাচ্ছে, এটা তো ডাইরেক্ট আসে না, ক্যানভাস নেটওয়ার্কের মাধ্যমে আসে ডেটাটা, কারণ হুইল স্পিড সেন্সর থেকে তো এখানে কোনো তার নাই,
ক্যানভাসে গেছে, ক্যান থেকে ডাটা কালেকশন করে, ঠিক আছে, ডাটা কালেক্ট করে, তাহলে করে কি করে প্রসেস করে ওকে মোটরকে কমান্ড দিতে, ভাই ড্রাইভার তো এত স্পিডে আছে এবং এত স্পিডে এত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছে, তুমি মোটরটা এভাবে এতটুকু ঘুরো, তাহলে ও যায়, ও ঠিক মতো চাকা ঘুরবে। কি বুঝে গেছে? জি স্যার। কি বুঝছো বলো তো, তুমি বলো। টর্ক স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর কি করে? স্যার স্টিয়ারিং কতটুকু অ্যাঙ্গেলে ঘুরছে ওইটা কতটুকু ঘুরাইছি, তুমি বলো। যে টর্ক সেন্সর কি করে? কত শক্তি দিয়ে টর্ক দিয়ে ঘুরে। এরপর কি করে? হুইল স্পিড সেন্সর। মানে স্পিড কত আছে ওটা মেজারমেন্ট করে যে আচ্ছা, এইগুলো ডেটা নিয়ে কাকে দেয়? কাকে দেয়? কি ইসিউ? ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং ইসিউ। আচ্ছা, ইসিউ কি করে? প্রসেস করে ডেটা, প্রসেস করে কি করে? ওই হিসাবে স্টিয়ারিং মোটর কে কমান্ড দেয়? কি? এটাই তো খেলা। মোটরটা কিভাবে ফ্রি হয় এটা একটু দেখেন। মোটরটা কিভাবে ফ্রি হয়? ফ্রি হয় বলতে? পাওয়ারটা তুমি বুঝাইলেন, এবারে প্রেসার তেলের প্রেসার থাকে, এটা কিভাবে ফ্রি না না না, মোট এটা তো মানে আপনি যখন চাকা ঘুরাইলেন, স্টিয়ারিং ঘুরাইলেন, মোটর তো ঘুরে আছে, ঠিক আছে না? এবার যখন চাকা সোজা করেন, অটোমেটিক ঘুরে যায় না? ঘুরে যায় কি না? তখন কি হয়? তখন এই যে এটা হলো হুইল অ্যালাইনমেন্ট, অর্থাৎ ক্যাস্টার অ্যাঙ্গেল, ক্যাম্বার অ্যাঙ্গেল, টো ইন টু আউট, এইগুলোর কারণে চাকা কিন্তু অটোমেটিক সোজা হয়। সোজা করার কাজ স্টিয়ারিংয়ের কাম না। স্টিয়ারিং সোজা হয় কে করে? সাসপেনশন সিস্টেম করে, অটোমেটিক ম্যানুয়ালও হয়, অটোতে হয়। তো এটাতে এটা মোটর তো ফ্রি করে না, মোটরটাকে তো ফ্রি করে না। যখন এটা ঘুরে তোর মোটরটা রিভার্স ঘুরে, স্টিয়ারিং ধরে একটু লড়া খায় যেদিকে ওইদিকে মোটর ঘুরে ঘুরে এটা সোজা করে দেয়। এটা কিভাবে ঘুরে একটু মেকানিজমটা বুঝাবেন না? ঘুরে হচ্ছে এই যে মোটর ঘুরে, মোটর ঘুরে কীভাবে? ধরেন যে পাওয়ারটা যেমন বুঝাইলেন, তেলের প্রেসারটা এখানে না তেলের ফিশার, এটা চিন্তা করলে হবে না, মিলাইলে হবে না। মানে গিয়ার মানে গিয়ার বক্সটা বুঝতে চাইছি যে এটা কিভাবে কি বলতে গিয়ার বক্সটা বুঝতে বলতে গিয়ার বক্স না, মোটরটা ধরেন একদিকে, ধরেন আমি একদিকে লাগাতে দিয়ে ঘোরাতে চাই, হ্যাঁ ঘুরলো, ঘোরাতে চাইলাম, একটু ধরেন ঘোরাতে চাইলাম, তখন মোটরটা ফ্রি হয়ে যায়, ওদিকেই ঘুরতে থাকে। হ্যাঁ মোটরটা ঘুরে, আবার এন্টি লক গুলোকে ঘোরাতে না, মোটরটা ওদিকে ঘুরতে থাকে। কিন্তু কিভাবে মোটরটা ঘুরে এটা একটু মোটর পাওয়ার এই ডাটা থেকে মোটর তো এই যেখান থেকে 12 ভোল্ট পাওয়ার না। প্রসেসিং করে তারপরে পাওয়ারটা যায়। না দাঁড়ান, ওনাকে ওনার পয়েন্টটা আমি বুঝার চেষ্টা করি। মানে আমাকে আগে বুঝতে হবে প্রপার অ্যান্সার দেওয়ার জন্য ওনার কোশ্চেনটা। যখন হচ্ছে ঘুরাবেন তখন তো 12 ভোল্ট পাওয়ার আসতেছে এটাতে, যখন আপনি ছেড়ে দিলেন তখন স্টিয়ারিংটা কি একটু ঘুরতে চায় না? একটু ঘুরে কিনা, মানে এইদিকে মানে টান হয়ে থাকে কিনা? একটু ঘুরতে চায়। যখনই টান হয়ে থাকে, যখনই টান হয় তখন একটু ঘুরে, তখন সেন্সর বুঝতে পারে। এবং ডায়াগনোসিস টুলের মধ্যে স্টিয়ারিং ঘুরায় দেখবেন, ঠিক আছে, যে কত কত ডিগ্রি ঘুরছে এটা, মানে একদম অতি 1 ডিগ্রি হলে হাফ ডিগ্রি হলে হাফ ডিগ্রি দেখান। তো যে পাশে ঘুরবে মোটর ও পাশেই ঘুরবে, স্টিয়ারিং যে পাশে ঘুরবে। স্টিয়ারিং লাড়াচাড়া দিলেই ওর কাম শুরু হয়ে যায়। হ্যাঁ, আপনি স্টিয়ারিং এইভাবে ঘুরান, ইঞ্জিন স্টার্ট অবস্থায় মোটর ও পাশেই ঘুরবে। ম্যাগনেটিক কাজ করে। কি বলতে চাইছে যে মোটরটা ঘুরে কেমনে? কিভাবে ঘুরে ওটা বুঝতেছি। ও এখানে ভিতরে যে গিয়ারের সিস্টেমটা আছে এটা। কেন আমরা স্টার্টিং সিস্টেম পড়ছি না? সে না, এই জন্য আর কি কোশ্চেনটা আছে। মোটরের মধ্যে কি আছে? রোটর আছে, স্টেটর আছে। এখানে পার্মানেন্ট ম্যাগনেট এবং ইলেকট্রোম্যাগনেট, ভোল্টেজ যখন যায় পার্মানেন্ট ম্যাগনেট ইলেকট্রোম্যাগনেট ইন্টারাকশনের ফলে মোটর ঘোরে। আপনি বলছেন যে মোটরটা কেমনে ঘোরে, ওইটাই তো। মানে এখানে স্টার্টিং এর সমস্ত পাওয়ার, এসি তো পাওয়ার চলে আসলে স্টার্টিং ঘুরলেই তো মোটর অন হয়ে গেল। হ্যাঁ অন হয়ে গেলে সামান্য যেদিকে ঘুরবো ওদিকে মোটর ইয়াস, বামে সামান্য একটু নাড়াচাড়া দিলেই বামে শুরু করে, আবার বামে থেকে দেখা দিলেই শুরু করে দেয়নি। এখন তো ঘুরে স্যার, মোটরে ঘুরে মোটর ফ্রি হয়ে যায়। স্যার উনি মানে- বলছেন মোটরটা কেমনি স্টিয়ারিং এ ঘোরায়, মানে এর ভিতরে লজিক মেকানিজম পাইলাম, বেশি। আচ্ছা ওটা এখন না ওটা পরে নিয়ে, কারণ কি এটা আমি পড়াইছি মোটর কেমনে ঘুরে, সেলে স্টার্টিং সিস্টেমে পড়াইছি আর কি। এখন পড়াইলে আবার দেখা যাচ্ছে আউট অফ নেটওয়ার্ক হয়ে যাবে আর কি। থ্রি দিয়ে দিলে এটার কামই শেষ হয়ে যাবে। না ওই থিওরি এখন দেওয়া যাবে না, ওর অনেক থিওরি, মোটরের প্রত্যেকটা কম্পোনেন্ট জানতে হবে, ঠিক আছে। ওটা অনেকক্ষণ 1-1.5 ঘন্টা পড়াইতে হবে। কি পড়াইছি তো ওটা, হ্যাঁ।
গাড়ি পিছনে দেওয়া করতে হবে। গাড়ির পিছনে যা করতে হবে আর কি। ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। এবার সবগুলো নিয়ে যান স্যার, ডায়াগনোসিস করাবো। তো মাথা রাখেন, আমরা কনস্ট্রাকশন কোম্পানির ওয়ার্কিং প্রিন্সিপাল জানলাম। নেক্সট ক্লাস পসিবল ফেলিওর এবং কাস্টমার কমপ্লেন করব। ওকে।